আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আপনারা ভাবছেন হয়তো আমি গরমের টাইমে গাছ দেখাচ্ছি, গাছ নয়, আমরা পৌঁছে গেছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। অবশ্যই ভাবছেন কি বিষয়ে আজ লাইভ লাইভ নিয়ে এসেছি, আমাদের পুরুলিয়া জেলার গর্ব এবং মহতুটি হাই স্কুলের গর্ব। আপনারা বেশ কিছুদিন আগে শুনেছিলেন উচ্চ মাধ্যমিক ফলাফল, সেখানে শুনেছিলেন যে জেলার প্রথম স্থান অধিকার করেছে মহতুটি হাই স্কুলের ছেলে। কিন্তু প্রথমে এই কথাটা সবাই শুনেছি, আজ কিন্তু আরেকটা চমক দেবো আপনাদের। অবশ্যই সেই চমকের জন্য আপনারা তৈরি থাকুন। আমরা কিন্তু সেই বাড়িতে ঢুকছি, আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন সেই ঘর থেকে আমরা যাব এবং কিভাবে চমক দিচ্ছি সেই চমকটা অবশ্যই আমি বলবো না, আপনারা বাকিটা খবর দেখতেই থাকুন। আমরা ঠিক আস্তে আস্তে ওনার ঘর থেকে যাচ্ছি। আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আপনারা শুনলেন, আমার সঙ্গে ক্যামেরায় হানিফ রয়েছে, রাজ্যের 10ম স্থানাধিকারী এবং পুরুলিয়া জেলার এক কৃতি সন্তানের বাড়িতে বর্তমানে রয়েছি আমরা। আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমাদের জেলার গর্ব এবং আমাদের এই রঘুনাথপুরের বাসিন্দা, রঘুনাথপুর 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তার বাড়িতে রয়েছি আমরা। আমাদের সঙ্গে রয়েছে দেবার্ঘ। এখন সরাসরি আমরা দেবার্ঘকে কিছু বিশেষ কথা জিজ্ঞেস করে নেব। আর যেহেতু আমরা লাইভে রয়েছি, আপনারাও আপনাদের মতামত বা কিছু যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন। এখন প্রথমেই দেবার্ঘ, এটি তো আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে মধুতটি হাই স্কুল থেকে তুমি 486 পেয়েছিলে এবং স্ক্রুটিনি করার পর শুনলাম তোমার 3 নম্বর বেড়েছে এবং রাজ্যে তুমি 10ম স্থানাধিকারী হিসাবে বর্তমানে নির্বাচিত হয়েছ। অত্যন্ত আনন্দের কথা। তো এই প্রথম খবর তুমি যখন পেলে তোমার কেমন অনুভূতি হয়েছিল বা কিভাবে খবরটা তুমি পেয়েছিলে? যখন প্রথম দেখলাম ওয়েবসাইটে, নিজের ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, দেখলাম যে আমার কাঙ্ক্ষিত নাম্বার ছিল, যার আমি মানে অভাব বোধ করছিলাম যে নাম্বারটার 1 নাম্বার, সেই 1 নাম্বারটা আমি পেয়ে গেছি। এবং যে সাবজেক্ট দুটোতে করেছিলাম তার মধ্যে বাংলায় ছিল 95, সেটা 96 হয়ে গেছে এবং আমার নাম্বার দাঁড়ালো 487। তাই ওই মুহূর্তটা মানে যতটা দুঃখ লেগেছিল 8 তারিখ রেজাল্ট বেরোনোর সময় যে 1 নম্বরের জন্য মেধা তালিকায় স্থান পেলাম না রাজ্যের, ততটাই যেন আনন্দ হলো আজ যে 1 নাম্বারটা আমাকে হতাশ করেছিল, আজ সেই 1 নাম্বারটাই আমাকে তথা আমার পরিবারকে এতটা আনন্দ দিতে পারলো। এটা জেনে এটা অনুভব যে করতে পারবো কখনো, এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। তো সেটা অনুভব করতে পেরে আজ সত্যি আমি আপ্লুত এবং অত্যন্ত আনন্দিত। আচ্ছা, তো এই যে খবরটা তুমি যখন পেয়েছো, তার পরবর্তীতে আশা করি অনেকেই আনন্দিত হয়েছে। তো বিশেষ কোনো মুহূর্ত যেটা তোমাকে আরো উৎসাহিত করেছে? 10ম স্থান 7.5 লাখ পরীক্ষার্থীর মধ্যে, এটা তো কম কথা নয়। তো সেই শুভেচ্ছা বার্তার মধ্যে কিছু বিশেষ অনুভূতি, কারো বিশেষ শুভেচ্ছা এখনো অবধি? বিশেষ শুভেচ্ছা বলতে আমি আমার বাংলা ম্যামের কথা এবং আমার মাননীয় ভারপ্রাপ্ত শিক্ষকের কথাই বলবো, কারণ ওনারা দুজনেই আমাকে যথেষ্ট রকমভাবে আমাকে সাহায্য করেছিলেন এবং আমাকে সাহস দিয়েছিলেন যে স্ক্রুটিনিটা করা, তোর নাম্বার কমার সম্ভাবনা সেরকম নেই, তো বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এদের দুজনকে সব থেকে মানে বলতে চাইবো যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহস যোগাবার জন্য, এবং তাদের জন্যই বলতে পারেন যে এতটা খুশি আমি হতে পেরেছি। কারণ বাংলা সাবজেক্ট হিসেবে যেহেতু ম্যাম ছিলেন এবং বাংলাতেই নাম্বারটা বেড়েছিল এবং আমার সাথে মানে আমার ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় তো আছেনই, তাই এবং এছাড়াও এনাদের ছাড়া এর বিশেষ মুহূর্ত বলতে এদের দুজনের কথাই বললাম, এদের দুজনকে আনন্দ দেওয়ার কথাই বললাম। তাছাড়া মা, বাবা, ঠাকুমা, আমার আদার পিসিরা, তারপরে আমার কাকুরা, আমার বোন, ছোট্ট বোন, আচ্ছা, তারপরে আমার যারা অন্যান্য যে মাননীয় শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ প্রণাম জানাতে চাই।
যে তারা না আজ পাশে যদি না থাকতেন আমার, এই রেজাল্ট আমি করতে পারতাম না। আচ্ছা। তো তুমি তো ছোটবেলা থেকে মধুতটি হাই স্কুলেই পড়েছো হ্যাঁ। এবং তোমার বাবাও সেখানে শিক্ষকতা করেন। এবং যতদূর জানি তোমার মাও মধুতটি হাই স্কুলের হ্যাঁ। এবং দাদুও মধুতটি হাই স্কুলের ছাত্র ছিলেন। হ্যাঁ। তো স্কুলের পরিবেশ তোমার কেমন লাগতো? স্কুলের পরিবেশ আমার বরাবরই ভালো লাগতো, যেহেতু আমি স্কুলটার একদম মানে কি বলবো, নাড়ির টানের মতন হয়ে গেছিল স্কুলটা। যে স্কুলটা যেদিন যেতাম না সেদিনই মন কেমন করতো, স্কুল গেলাম না, স্কুল কেন গেলাম না। যেদিন হয়তো করোনার সময় আমাকে প্রচন্ড পীড়িত করেছিল সেই 2 বছর, যে বছর আমি স্কুল যেতে পারিনি, মাধ্যমিকটা আমাকে বিনা স্কুল যে পরে আমাকে পরীক্ষায় বসতে হয়েছিল এবং আমাকে রেজাল্ট নিতে হয়েছিল। সেসবটা অত্যন্ত দুঃখের সময় ছিল। যাই হোক, তা অতীত এখন। কিন্তু বরাবরই স্কুলের পরিবেশ আমার ভালো লেগেছে, আমার দৃষ্টিভঙ্গিতেই বলবো। এবং আর স্কুলটা বরাবরই ভালো। স্কুলের সামনাসামনি আমাদের মাঠ রয়েছে, পিছনে আমাদের লাইব্রেরি রয়েছে। তো ওভারঅল দিক থেকে বলতে গেলে স্কুল আমাদের সত্যিই ভালো এবং আদর্শ আমার কাছে। আচ্ছা। আর স্কুলের বাইরে তুমি কার বা কোন কোন শিক্ষকের সাহায্য পেয়েছিলে? স্কুলের বাইরে বলতে আমার এইচএস সেকশন আমি 3জন টিচারের কাছে টিউশন নিয়েছি। প্রথমে মিত্র, তারপরে আমি ইতিহাস স্যারের কথা বলবো, ভারত পাল, এবং আমার ভূগোল স্যার সুব্রত রয়। এদের কাছে আমি পড়েছিলাম টিউশন। আচ্ছা আচ্ছা। তো তুমি কোনো নিয়ম মাফিক পড়তে, না তোমার যতক্ষণ মনোসংযোগ হয়, মানে পড়তে যখন ভালো লাগে তখনই পড়তে, না বিশেষ কোনো নিয়মাবলীর মধ্য দিয়ে গেছো? কি বলবে? না, আমার সেরকম কোনো সময় ধরা ছিল না। আমি জাস্ট এটা একটা ক্যালকুলেশনে রেখেছিলাম যে যদি আমার আজকে 3টে সাবজেক্ট পড়ার থাকে, তাহলে আমি 3টে সাবজেক্ট যেটুকু পড়ার থাকে সেটুকু পড়বই। এবং 4 নম্বর সাবজেক্টে আমি হাত বাড়াবো না। হয়তো আমার সময় কম আছে, সাপোজ ধরুন পরীক্ষার হয়তো 2 মাস বাকি, তখন আমার যে শিডিউলটা ছিল যে 3টে সাবজেক্ট আমাকে এভরিডে করতেই হবে, তো সেই 3টে সাবজেক্ট আমি রোজ করতাম। এবং যে চ্যাপ্টারটা ধরতাম যে এই চ্যাপ্টারটা আমি আজ শেষ করবো, মানে যে কোনো হবে হোক আমাকে ওই চ্যাপ্টারটা শেষ করতেই হবে। ওর রিভিশন থেকে শুরু করে, টোটালটা থেকে শুরু করে, টেস্ট দেওয়া থেকে শুরু করে, নাম্বার দেওয়া করা থেকে শুরু করে, সব টোটালটাই সবগুলোই করতাম। কিন্তু কোনো ঘড়ির কাঁটা ধরে আমি পড়তাম না কখনোই, যে ঘড়ির কাঁটাটা বেজেছে এরকম, ওইরকম পড়াটা কখনো ভালো হয় না বলে আমি মনে করি। আচ্ছা। এছাড়া তোমার তো বাড়িতেই শিক্ষক রয়েছে। হ্যাঁ। আহ, স্বরূপদা আমাদের বিশেষ পরিচিত ইংরেজির শিক্ষক। তো সেই ব্যাপারে তুমি কি বলবে? বাবার কাছ থেকে কতটা উৎসাহ বা কি কি ধরনের সাহায্য পেয়েছো? বাবার কাছ থেকে তো অত্যন্ত উৎসাহিত। বাবা চিরকাল গাইড করেই গেছে আমাকে। ইভেন আমি যখন 1 নম্বর পাইনি তখনও ধরুন বাবা গাইড করেছে। ইংলিশের শিক্ষক হিসেবেই হোক আর বাবা হিসেবেই হোক, যাই বলি। এবং আমি জানি এক সময় রঘুনাথপুর কলেজে তোমার বাবা অতিথি অধ্যাপকও ছিলেন এবং যথেষ্ট জনপ্রিয় ছিলেন ছাত্রছাত্রী মহলে। তো কি রকম অনুভূতি হয়, বা বাবা সম্পর্কে কি আর বাবার সম্পর্কে কি বলবো, বাবার কোয়ালিটি, মানে একটা কোয়ালিটি ম্যান আমি প্রথমে বলতে চাই। আর কি বলবো, এর থেকে ভালো শব্দবন্ধ খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। এবং একজন ভালো গাইড, একজন, এবং মানে প্রত্যেক টিচার একজন ভালো ফিলোসফারও হন, তাই একজন ভালো ফিলোসফারও বলতে পারি। এবং সন্তান হিসেবে আমি বাবাকে যে শ্রদ্ধার্ঘ বা যে অনুভূতি এখন দিতে পারছি, হয়তো পরবর্তীতেও এই এই ধারাটা বজায় রাখতে পারবো। এবং এটা বজায় রাখার জন্যেই হয়তো পৃথিবীতে আসা। তাই বাবাকে যে আনন্দ দিতে পেরেছি সেটা মানে স্পেল বাউন্ড আমি একদম। এখন আর আমি এরকম আর কিছু বলতে চাই না, পারছি না। ছেলের এই সাফল্যের বিষয়ে কি বলবেন? মানে সত্যি মানে কিছু বলার নেই আর কি। সন্ধ্যেবেলাতে যখন খবর, কারণ রাজ্যে 10ম স্থানাধিকারী 7.5 লাখ ছাত্রছাত্রীর মধ্যে এটা কম গর্বের মুহূর্ত নয়? হ্যাঁ নিশ্চয়ই 100 বার। বিশেষ করে যখন 1 নম্বরটা পাইনি আর কি, তখন যারা যারা আমাদের সবার সাথে পরিচিত এবং স্যার ম্যাডাম, আমার স্কুলের যোজন, আমার যারা যারা রয়েছেন, ওয়েল অ্যাসোসিয়েটস যারা, সবাই প্রত্যেকেই কিন্তু এটা নিয়ে আফসোস করেছে এবং সবাই বলেছে, আর 1টা নম্বর পেলি না বাবু, আর 1টা নম্বরের জন্য দেখ না তাহলে আমাদের জেলাটায় আসতো আর কি। তো এই সন্ধ্যেবেলাতে খবরটা পাওয়ার পর মানে জাস্ট সত্যি কিছু বলার নেই। এবং আমি মনে করি ওর যথেষ্ট পরিশ্রমের ফল ও পেয়েছে। এবং আমার স্কুলে যখন 5-এ শুরু করেছিল ওর ওই জার্নিটা, তখন থেকে আমার মনে হয়েছে যে আমার স্কুলটা
বোধহয় ওকে সব থেকে ভালো গাইড করতে পারবে, এবং সেটাই আর কি ফুলফিল করতে পেরেছেও। আজকে সবাইকে সেই শ্রদ্ধার্ঘটাও দিতে পারলো। এর থেকে আনন্দের বোধহয় আর এই মুহূর্তে কিছু নেই। এবং আমার এই মুহূর্তে বিশেষ করে আমার বাবার কথা খুব মনে পড়ছে। বাবা বাবাও তো শিক্ষকতা হ্যাঁ, করতেন বাবা আপনার। একজন শিক্ষক ছিলেন 3টে স্কুলের। হুম। এবং প্রবাদ কোন প্রতিম কোন কোন স্কুলে বাবা প্রবাদ প্রতিম একজন হেডমাস্টার ছিলেন পাড়া শিবনারায়ণ হাই স্কুল, সাঁওতালডি STPS, এবং শেষে বাবা পারবেলিয়া কলিয়ারি HS স্কুল থেকে রিটায়ার করেন। আচ্ছা। এবং বাবা ওকে বাস 6 বছর মতন পেয়েছেন। 2013-তে বাবা চলে গেছেন। হুম। কিন্তু আজ থাকলে বোধহয় অন্যরকম ব্যাপার হতো আর কি বাবার জন্য। কিন্তু আচ্ছা। মা আছেন, আমার আনন্দ এটাই যে মা দেখছে, মা এবং ঠিক। মা এই পুরো মুহূর্তটা এনজয় করছে। ঠিক। এবং মায়ের কাছেই যখন পড়াশোনা করতো ওই রুমে বসে বসে, নিশ্চয়ই। এবং অনেক রাত পর্যন্ত। হ্যাঁ, হুম। তো সেইটা আমার কাছে একটা বড় পাওনা যে মা দেখতে পারলো এগুলো। হুম, হুম। আমরা দেখতে পাচ্ছি তোমার মাও এখানে উপস্থিত রয়েছেন। ছেলের এই সাফল্য কিভাবে দেখছেন? মানে আমার কিছু আজ বলতে পারবো কি, খুব খুশি হয়েছি আমি। জোছনের এই রেজাল্টে আমরা খুব খুশি। আর কিছু বলতে চাই না, মানে খুবই আচ্ছা। আনন্দিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠাকুমাও রয়েছে দেবারগড়, একটি আনন্দের মুহূর্ত। আর আহ, এছাড়া আমরা অত্যন্ত আনন্দিত যে এখানে উপস্থিত সোনার কলম হোক তোর, সোনার কলম হোক তোর, সোনার কলম হোক তোর। মমতার কাছে প্রাইজ নিতেই হবে, আজ কি তাই নিতে হবে। আপনারা আশীর্বাদ করুন যেন আরো দিনে দিনে আরো উন্নতি করে, আরো উন্নতি করে। আমাদের সবার তো শুভেচ্ছা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি আবেগ ঘন মুহূর্ত, তার সাক্ষী আমরা সকলেই রয়েছি। সরাসরি আপনারা দেখছেন দেবার্ঘকে রাজ্যে 10ম স্থানাধিকারী এবং পুরুলিয়া জেলার কৃতি সন্তান, রঘুনাথপুরের বাসিন্দা। অত্যন্ত গর্বের মুহূর্ত এবং আমরা সবাই তার সাক্ষী। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন মধুতটি হাই স্কুলের TIC, যার কথা না শুনলে এটি অপূর্ণ থেকে যাবে। কি বলবেন ছাত্রের এই সাফল্য কিভাবে দেখছেন বা কেমন লাগছে আপনার? যদি এক কথায় বলতে হয় তাহলে আমার কাছে এটা অনাস্বাদিতপূর্ব। মানে এই ধরনের মুহূর্তের আস্বাদ এর আগে আমি গোটা চাকরি জীবনে পাইনি, আমার শিক্ষকতা জীবনে পাইনি। আচ্ছা। আর সত্যি কথা বলতে কি, ব্যক্তিগতভাবে আমি বলছি যে আমার শিক্ষকতা জীবনের সবচেয়ে বড় উপহার আমাদের ছেলেটা। আর স্কুল নিয়ে আর বিশেষ কিছু চিন্তা ভাবনা? আমি তো এখন অস্তমিত সূর্য। কারণ স্কুলের এই সাফল্য অবশ্যই সবার একটা জিজ্ঞাসা থাকবেই যে বিশেষ আগামী দিনে কিছু পরিকল্পনা রয়েছে কিনা আপনার? দেখুন, আমার শিক্ষকতা জীবন আস্তে আস্তে শেষ হয়ে আসছে, যার জন্যে সেরকম কিছু নেই। তবে প্রার্থনা করবো ভগবানের কাছে হুম, হুম। এরকম অনেক ছেলে যেন আমাদের স্কুলে আসে। আচ্ছা। আমি থাকার সময়ও বা আমি স্কুল থেকে যখন বিদায় নিব তারপরেও যেন এই ধরনের ভালো ছেলেদের এখানে হয়। আর একটা কথা শুনেছিলাম যে ইতিহাসের পুনরাবৃত্তি হয়, এই ঘটনাটা দেখিয়ে দিল যে সত্যি ইতিহাসের পুনরাবৃত্তি হয়। এর আগে ঠিক কত সালে আমি জানি না, আমাদের স্কুলের একজন ছাত্র ছিল প্রণব কুমার সেনগুপ্ত। উনি তৎকালীন সালটা ঠিকঠাক আমি বলতে পারছি না, হতে পারে 1977-78 বা এরকম কিছু একটা। উনি রাজ্যে 3য় স্থান অধিকার করেছিলেন মাধ্যমিক পরীক্ষায়। ওনার আরেকটা তার সাথে রেকর্ড ছিল যে বাংলায় সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য উনি জগত্তারিণী স্বর্ণপদক পেয়েছিলেন। আচ্ছা। তো সেই ঘটনারই প্রতিচ্ছবি বা ছায়া দেখতে পাচ্ছি আজকে আমাদের দেবার্ঘ। সত্যি সে দেবার্ঘ, দেবতার জন্য নিবেদিত অর্ঘ, সে আজকে এরকম একটা মাইলস্টোনে করলো। এবং আমি খুব ভালো লাগছে যে যেটা একটু আগেই বললাম যে ইতিহাসের পুনরাবৃত্তি হয়, আবার ইতিহাসের পুনরাবৃত্তি হলো। এটা আমাদের কাছে একটা খুব বড় পাওনা, অনেক বড় পাওনা। ওর ভবিষ্যৎ জীবনের জন্যে শুভেচ্ছা, শুভাশীর্বাদ রইল। ও বড় হোক, এগিয়ে যাক, অনেক বড় হোক। আমাদের স্কুলের, আমাদের
পাড়া প্রতিবেশীর, ওর পরিবারের, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবারই যেন মুখ সে উজ্জ্বল করতে পারে, সেরকমভাবে এগিয়ে যাক। এবং ভবিষ্যৎ জীবনে ওকে আমি ততদিনে থাকবো কিনা জানি না, তবে উন্নতির সর্বোচ্চ শিখরে দেখতে চাই। এবং ওর মনে যে আকাঙ্ক্ষা যেটা আছে সেটা যেন সেই পূর্ণ হয়, সেই আকাঙ্ক্ষা যাতে পৌঁছাতে পারে, সেই আশীর্বাদ ওকে আমি করে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, দেবার্গর বোনও রয়েছে আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি দেবার্গর ছোট্ট বোন। কিসে পড়ো তুমি? আমি 6-এ পড়ি। আচ্ছা আচ্ছা, কোন স্কুলে? আমি রঘুনাথপুর গার্লস হাই স্কুলে পড়ি। আচ্ছা, দাদার এই সাফল্য কিভাবে দেখছো, কেমন লাগছে? আমি আর কি বলবো, সত্যি দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ। রেজাল্ট আমি করতে পারবো কিনা সেটাই আমি ভাবছি। আচ্ছা আচ্ছা, না নিশ্চয় পারবে, কেন পারবে না। শুভেচ্ছা রইলো আমাদের। তো যাই হোক, এখন দেবার্গকে আরো কিছু আমাদের আমাদের প্রশ্ন ছিল দেবার্গের কাছে। তো পড়াশুনোর বাইরে আর কি কি ভালো লাগে? পড়াশোনার বাইরে ছবি আঁকি এবং আবৃত্তি করি, হুম, এই দুটোই আমার হবি বলতে পারেন। আচ্ছা তাৎক্ষণিক বক্তৃতা এইগুলো দিয়ে থাকি। আচ্ছা। তো তুমি তো বিভিন্ন সময়ে শুনেছি বহু পুরস্কারও পেয়েছো বিভিন্ন জায়গা থেকে, এবং ছবি আঁকা, তাৎক্ষণিক বক্তৃতা সবকিছু বিষয়েই বহু জায়গায় পুরস্কার পেয়েছো। তো বিশেষ কিছু মুহূর্ত সেই ব্যাপারে, বিশেষ কিছু মুহূর্ত বা বলতে, বিশেষ সাফল্য সেই হ্যাঁ, দিকে? বিশেষ সাফল্য আমি আগের বছরের কথাই বলবো। হুম, আগের বছর ধরুন, যেটা সরকার থেকে হয় আর কি কম্পিটিশন, একটা ওই তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ, যেটা মক পার্লামেন্টের কম্পিটিশন হয়, হুম, তো সেটাতে আমি আগের বছর, ভুল বললাম, 2022 সালে হুম, জেলাতে প্রথম হয়েছিলাম। আচ্ছা তো ওই একটা মানে এরকমই অনবদ্য মুহূর্ত ছিল। তো সেটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মনে করছি। এছাড়াও আগের এই 2023 সালে এবিটি এর থেকে যে কম্পিটিশন হয়, সেখানেও আমি জেলায় প্রথম হয়ে রাজ্য পর্যন্ত গেছিলাম। এবং কিছুদিন আগের বছরই আবার এই কনজিউমার ফোরাম থেকে একটা কুইজ কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়েছিল। হুম, তো সেখানেও আমাদের স্কুল গেছিল, এবং আমি সাথে আমার আরো দুজন ভাই নিয়ে, ক্লাস 10-এর এবং ক্লাস 9-এর, আমাদের 3 জনের একটা টিম গেছিল কুইজটা লড়তে, এবং সেখানেও আমরা জেলায় প্রথম হয়েছিলাম। তো বাহ। এই 3টে মুহূর্তই আমার কাছে সেরা মুহূর্ত বলে মনে করছি। হুম, এবং এই পড়াশোনার বাইরে হুম, এছাড়া আর কোনো বিশেষ মুহূর্ত নেই পড়াশোনার বাইরে। আচ্ছা আচ্ছা। আর খেলাধুলো, আহ, পড়াশোনার বাইরে কি খেলাধুলো করো? বা হ্যাঁ হ্যাঁ, পড়াশোনার বাইরে খেলাধুলা বলতে ক্রিকেট খেলি বাইরে, মানে যাই। ক্রিকেট খেলা তোমার অন্যতম প্রিয় বিষয়? আরো একটা? হ্যাঁ, আর একটা আচ্ছা খেলা, ক্রিকেট দেখা, দুটোই। আচ্ছা 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 আচ্ছা। আর এমনি মানে তুমি কি বিষয় নিয়ে পড়তে চাও? আমি ইতিহাস অনার্স নিয়ে পড়তে চাই। আচ্ছা, তো ইতিহাস বিষয় নিয়ে পড়তে চাও, তো বিশেষ কোনো লক্ষ্য এই ব্যাপারে? হঠাৎ ইতিহাস বিষয় তুমি নির্বাচন কেন করলে? ইতিহাস আমার ক্লাস 9 থেকেই আমার প্রিয় বিষয়, হুম, এবং প্রথম থেকেই আমার বলতে পারেন বিজ্ঞান বিভাগের প্রতি কোনো ন্যাক, যেটা বা কোনো ভালো লাগা, কোনো অনুভূতি ছিল না। আচ্ছা। এবং তাই আমি ক্লাস 10-এর পরে সিলেক্ট করি যে আমি আর্টস নিয়ে, কলা বিভাগ নিয়ে পড়বো, হুম, এবং ইতিহাসকে রাখতেই হবে যে তোমার প্রিয় বিষয়। এবং ইতিহাসে অনার্স করব কারণ ওই তো বললাম প্রিয় হওয়াটা, এবং ভবিষ্যতে লক্ষ্য বলতে ইউপিএসসি। আচ্ছা তো সেই লক্ষ্যের মতে আমি যতটুকু নলেজ গেইন করতে পেরেছি, সেই অনুসারে বলতে গেলে যে ইতিহাস তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা অর্জন করে, একটা জায়গা ধরে রাখে ইউপিএসসির মধ্যে। যেখানে ইতিহাস যদি কোনো স্টুডেন্টের বেস্ট সাবজেক্ট হয়, বা জেনারেল স্টাডিজের দুটো পেপার যদি হিস্ট্রি তার হয়, তো তার ক্ষেত্রে নাম্বার বলুন বা তার নলেজটা বলুন, দুটোই বেঁচে থাকবে। এবং ইতিহাস জানা প্রত্যেকটা মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে মাটিতে দাঁড়িয়ে আছেন ধরুন, সেই মাটির অতীত ঐতিহ্য কি, সেটাই যদি আপনি না জানেন, তাহলে আর বর্তমান বা ভবিষ্যতের কথা ভেবে ভাবাটা যে বিরাট কোনো বিশেষ ব্যাপার বলে আমি মনে করি না। তাই ইতিহাসটাকেই আমি বেছে নিয়েছি। মানে অতীত আর বর্তমানের মধ্যে যে নিরন্তর কথোপকথন চলছে, হ্যাঁ, সেই বিষয়ে তুমি আলোকপাত করছো। আচ্ছা আচ্ছা। আর
যারা উচ্চ মাধ্যমিক এই বছর দেবে বা যারা পড়াশুনো করছে, তোমাদের জুনিয়র, কি বলবে তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে নিজেদের স্ট্রিম নিয়ে ভেবো না যে তুমি কোন স্ট্রিমে পড়ছো। অনেকে ভাবে যে সায়েন্সে পড়ছি তো আমরা যেহেতু অনার্স করবো না তাই আমাদের মার্কসের হয়তো খুব একটা দরকার নেই, কিন্তু এই ধারণাটা একদমই রাখা উচিত নয়। আমি বলবো যে আমাদের পুরুলিয়া জেলায় যেহেতু কৃতির সংখ্যা কমে যাচ্ছে দিনে দিনে, তো সেই কৃতির পরিমাণটা বাড়ানোর জন্য প্রত্যেকে এইচএস এর উপর, বিশেষ করে এইচএস এর উপরই বলবো ফোকাসটা নিজের বাড়াতে। কারণ এইচএস একটা এমন জায়গা যেখানে একদম কোয়ালিটি দরকার হয় আর কি, এবং কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড হয়, কোশ্চেন যে ডেপথ, অ্যান্সারগুলোতে যে ডেপথ চায় সেই পরিমিত অ্যান্সার তোমাকে দিতে হবে। এবং সেই অ্যান্সার যদি দাও তাহলে যে কোনো এক্সামিনারই হোক তোমার নাম্বার সে কিন্তু কাটতে পারবে না। সেই অনুসারে তোমাকে সেই মতো ছক মেনে হোক, শিডিউল মেনে হোক, যে কোনো হবে হোক, তোমাকে সেই লেবারটা, সেই মেন্টালিটিটা, সেই স্ট্রেংথটা তোমাকে কিন্তু দিতে হবে। এবং সেটা যদি তুমি দিতে পারো তার রেজাল্ট হওয়ার, ভালো হওয়ার রাস্তায় কোনো বাধা থাকবে না। আচ্ছা, আর আমাদের সঙ্গে হানিফ ভাই এতক্ষণ ক্যামেরায় ছিল, এবং হানিফ ভাইও মধুতটি হাই স্কুলের প্রাক্তন ছাত্র, এবং মধুতটি গ্রামেও দীর্ঘদিন হানিফ ছিল। তো এই ব্যাপারে এই সাফল্য কিভাবে দেখছো, হানিফকেও আমরা জিজ্ঞেস করব। আজকে অবশ্যই বসে আছি আজকে খাস খবর বাংলা রিপোর্টার হিসাবে নয়, একজন মামা হিসাবে। কারণ হচ্ছে ভাগিনার মামা হচ্ছে আমার বন্ধু, তারপর বোন হচ্ছে ওই স্কুলের ছাত্র। আর সব থেকে বড় বিষয় যে আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের এত বড় একটা নাম যে নিয়ে ভাগিনা আমাদের নিয়ে আসবে ভাবতে পারিনি। তো খুব খুশি, খুব খুশি যে বলতে পারছি গর্বের সাথে যে মহতটি স্কুলের ছাত্র, সে আমাদের ওই স্কুলে আমি ছাত্র। আর সব থেকে বড় খুশি যে স্যারকে পাশে পেয়েছি, আমার শিক্ষককে। আমি ক্লাস 5 থেকে স্যারের সঙ্গে পড়েছি। স্যারকে অবশ্যই দুটো কথা বলবো, স্যার আমাদের মুহূর্ত নিয়ে দুটা কথা বলুন যে সেই টাইমে যে পড়েছি আপনার কাছে। আসলে মানে পুরনো কিছু স্মৃতি। স্মৃতির মন্থ। এটা অনেক পুরনো, মানে আমার শিক্ষকতা জীবনের শুরুর দিকে একটা ছাত্র। আমি নিজেই তখন একটা ছোট ছোট ভাবছিল আমার মধ্যে। তো যাই হোক, এদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, যেমন এর মামা আশিস বা হানিফ, এমনকি হানিফের দিদিকেও যেটা তাকেও আমি পড়িয়েছি আর কি। 94-এ 1994 সালের 21শে জানুয়ারি আমি এতে শিক্ষকতাতে যোগদান করি। তারপরে 2-3 বছর পরে হানিফরা ওরা ক্লাস 5-এ এসেছিল। তো ভালো, বরাবরই ভালো ছিল, ছেলে হিসেবে ভালো, আচার ব্যবহার সব দিক থেকেই ভালো। এখন তো ধন্যবাদ স্যার। এসেছে, খুব ভালো আছে, চালিয়ে যা করা, আর ভালো হোক, বড় হোক। আচ্ছা, না, এই গর্বের সাথে বলতে পারি যে এই মহতটি গ্রাম ছিল বলে হয়তো আমি এতটা আমি চলতে পেরেছি বা আরো চলবো, এবং স্যারদের শিক্ষা পেয়েছি বলে আমি এখন অব্দি সেইভাবে চলছি। তো যাই হোক, এটা আমার কৃতিত্ব নয়। আমি কিছু করার স্পৃহাটা মধুতটি গ্রামের থেকেই জেগেছে আর কি। যেখানে যাই সেখানে আমি বলি যে আমার মহতটি আমি বাসিন্দা এবং মহতটি স্কুল ছাত্র। যেটুকু হয়েছে ওখান থেকে হয়েছে, অন্য জায়গায় হয়তো হলে কোথায় পড়ে থাকতাম জানি না। আজকে মহতটি এলাকার যত গার্জেন রয়েছেন সবাই আমার মানে বাবা মায়ের কলিগ যারা হয়েছে, মা বাবার তুল্য, এবং স্যাররা তো গুরুজন আছেই। তার সঙ্গে যে মহতটির একটা এত বড় সাফল্য দিদি মামা দিবে আমাদের ভাবতে পারিনি। মামা কেন, ভাগিনাকে মামা বলা যেতেই পারে। তো বেশি আর আপনাকেও বলবো না, মামাকে বিরক্ত করবো না। আর মিষ্টি মুখ অবশ্যই কথা বলবো মামাকে ভালো দিনে। তো আমাদের তোমাকে শেষ প্রশ্ন, পুরুলিয়া জেলা নিয়ে কি ভবিষ্যতে কিছু কাজ করতে চাও? যদি ভবিষ্যতে যা ভেবেছি, যা আমার ইচ্ছা আকাঙ্ক্ষা, আমার পরিবারের ইচ্ছা, আমার শুভানুধ্যায়ী যারা যারা রয়েছেন তাদের যদি আশীর্বাদ আমার সাথে থাকে এবং আমি যদি আমার লক্ষ্যে অটল থাকতে পারি, তাহলে আমি হয়তো ইউপিএসসি অফিসার হয়ে আইএএস হতে পারি। এবং সেই হিসাবে যদি কখনো পোস্টিং আমার পুরুলিয়া জেলাতে হয়, তাহলে নিশ্চয়ই আমার মাটি, আমার জেলা জন্য আমি অত্যন্ত মানে নিষ্ঠা সহকারে এই জেলার উন্নতি করব, এটা আমি বলে গেলাম। আচ্ছা, যদি হই কখনো নিশ্চয়ই এখানে কাজ করব, এবং এখানের মানুষের সাথে যেহেতু আমি পরিচিত, এখানের সমাজের সাথে আমি পরিচিত, তাই এখানের কাজ আমাকে করতেই হবে এবং সেটাই লক্ষ্য। তো শেষ করব তোমার একটা কবিতা দিয়ে অবশ্যই। জল খাওয়া হবে, জলটা দাও।
এখন মনে পড়ছে বলতে সুবোধ সরকারের একটা কবিতা, খুবই মানে বর্তমান সময়কে দেখেই পরেই কবিতাটা বলছি। 3-4 লাইন বলতে পারবো, বেশি মনে নেই, বলছি। কবি সুবোধ সরকার বিরচিত রূপম। রূপমকে একটা চাকরি দিন, MA পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। এতক্ষণ আপনারা দেখছিলেন খাস খবর বাংলা ওয়ান লাইভ। আমরা ছিলাম রাজ্যের 10ম স্থানাধিকারী দেবার্ঘর সঙ্গে, পুরুলিয়া জেলার এক কৃতি সন্তান। আশা করি আপনাদের এই কথোপকথন ভালো লেগেছে। আমরা আবারও আসবো এই ধরনের নানান অনুষ্ঠান নিয়ে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন অবশ্যই খাস খবর বাংলা ওয়ান।